আসসালামু আলাইকুম। এইটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মুক্তি নিয়ে ঐক্যফ্রন্টে বিভেদ নেই, বিএনপির অনশন কর্মসূচিতে সিনিয়র নেতারা। মঙ্গলবার পাবনায় ৬১৪ চরমপন্থী আত্মসমর্পণ করবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ময়মনসিংহ সিটির প্রথম মেয়র নির্বাচনে লড়ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, বিএনপি বর্জন। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে জাতীয় ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বিএনপির গণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে মান্না বলেন, খালেদা জিয়া যেদিন মুক্ত হবে বর্তমান ক্ষমতাসীনদের সেদিনই কারাগারে যেতে হবে। কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সকাল থেকে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণ অনশন করছেন বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচিতে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র সহ সিনিয়র নেতারা। আমরা যে ৭ দফার ভিত্তিতে ঐক্যফ্রন্ট গড়ে তুলেছিলাম তার ১ নম্বর দাবিতে বেগম জিয়ার মুক্তির কথা ছিল। আমাদের কারো বিভ্রান্ত হবার সুযোগ নেই, কাউকে ভুল বোঝাবার দরকার নেই, কাউকে ভুল বোঝবার দরকার নেই। আমরা এক আছি, ঐক্যবদ্ধ আছি, একসাথে লড়বো বেগম জিয়ার মুক্তির দাবিতে, সমগ্র জনগণের মুক্তির দাবিতে। এই মুহূর্তে অনশনস্থলে আছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। আমরা কথা বলছি তার সাথে। মইন, কর্মসূচিতে বিএনপি নেতারা কি বলছেন? শারমিন, 10:30টার দিকে, আসলে নির্ধারিত সময়ে 10টা হলেও 10:30টার দিকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং এখনও এই কর্মসূচি চলছে। এখন মূলত বিএনপির মধ্য সারির নেতৃবৃন্দ যারা রয়েছেন বা অঙ্গ সংগঠনের যারা সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছেন, তারা বক্তব্য রাখছেন। আর আপনি যেটি প্রশ্ন করেছিলেন যে আসলে নেতাকর্মীরা কি বলছেন, নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তাদের বক্তব্যে আসলে একটি কথা বারবার বলছেন, সেটি হচ্ছে যে আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 14 মাস ধরে প্রায় কারাগারে রয়েছেন। তো তারা বলছেন যে দীর্ঘ সময়ে তাদের দলীয় প্রধানকে মুক্ত করার জন্য তারা এখন পর্যন্ত কার্যকর একটি আন্দোলন গড়ে তুলতে পারেননি। এই জন্য তারা নিজেদেরকে যেমন ব্যর্থ মনে করছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও সেই ব্যর্থতার জন্য দায়ী করছেন এবং তারা বলছেন যে নিজেদের মধ্যে তারা এখান থেকে জোরালো দলীয় প্রধানের মুক্তির দাবিতে জোরালো কর্মসূচির দাবি জানাচ্ছেন, যাতে কার্যকর একটি কর্মসূচি তারা দেওয়ার জন্য সিনিয়র নেতৃবৃন্দের কাছে বারবার দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে অনশন, মানববন্ধনের মতো শান্তিপূর্ণ নিরীহ কর্মসূচি তাদের ভাষায়, সেই কর্মসূচির মাধ্যমে আসলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার যে আন্দোলন, সেই আন্দোলন খুব একটা কার্যকর হবে না, এমন দাবি তারা করছেন। এবং তারা সেই সাথে বলছেন যে অঙ্গ সংগঠন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা নিষ্ক্রিয় রয়েছেন, তাদেরকে বাদ দিয়ে যারা সক্রিয় রয়েছেন রাজপথে বিগত আন্দোলন সংগ্রামের সময় যারা সক্রিয় ছিলেন, তাদেরকে দিয়ে কমিটিগুলো পুনর্গঠন করতে হবে, দল পুনর্গঠন করতে হবে, যাতে রাজপথে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা যায়। আপনাকে জানাতে চাই যে এই কর্মসূচি কিন্তু বিএনপির পালন করলেও এরই মধ্যে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু এই কর্মসূচিতে সংহতি রেখে তারা বক্তব্য রেখেছেন এবং তারা বলছেন যে বিএনপি তাদের নেত্রীকে মুক্ত করার জন্য যেই কর্মসূচি ভবিষ্যতে দেবে বা যে পরিকল্পনা নিচ্ছে তার সঙ্গে 20 দলীয় জোট এবং ঐক্যফ্রন্ট সংহতি জানিয়েছে এবং তারা পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও তারা দিয়েছেন। আপনাকে জানাতে চাই যে এই কর্মসূচিতে সিনিয়র নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ সহ সিনিয়র নেতৃবৃন্দ তারা রয়েছেন এবং এই কর্মসূচি কিন্তু টানা 3টা পর্যন্ত চলবে এবং আমরা ধারণা করছি যে আর কিছুক্ষণ পরেই সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং বিএনপি মহাসচিবের বক্তব্যের মধ্য দিয়েই আজকের এই কর্মসূচি শেষ হবে।
মঈন, আপনাকে ধন্যবাদ। আরও 614 জন চরমপন্থী আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। মঙ্গলবার পাবনায় আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তারা এই আত্মসমর্পণ করবেন। স্বাভাবিক জীবনে ফিরে আসতে এই আত্মসমর্পণকারীদের সরকার বিশেষ সুযোগ দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সার্কভুক্ত দেশের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বাংলাদেশের সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ সতর্কতা জারির সমালোচনাও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ধরনের সতর্কতা যুক্তিহীন এবং যুক্তরাষ্ট্রের অভ্যেস বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 40 বছর আগে তখন এই চরমপন্থীরা নানাভাবে নানা নামে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করত এবং তাদের একটা বলয় সৃষ্টি করে তারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করত। যারা ভুল বুঝে সারেন্ডার করবেন এবং এই কর্ম তারা আর কোনোদিন করবেন না, এইরকম ওয়াদা করলে তাদেরকে মানে আইনি সহযোগিতা সহ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। ময়মনসিংহ সিটির প্রথম মেয়র হতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। শুরুতে হাফ ডজন নেতা মাঠে থাকলেও দলীয় প্রার্থী ঘোষণার পর এখন সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে আওয়ামী লীগ। একই সাথে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টিও। তবে এই নির্বাচনেও অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। ময়মনসিংহ থেকে শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট, জানাচ্ছেন একরামুল হক সায়েম। নগর জুড়েই এখন নির্বাচনী আমেজ। সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন নিয়ে সবার মধ্যে আগ্রহ উদ্দীপনাও খানিকটা বেশি। দেশের দ্বাদশ সিটি কর্পোরেশন ময়মনসিংহের প্রথম নগরপিতা হতে নানাভাবে ভোটারদের দৃষ্টি কাড়ার চেষ্টা করছেন প্রার্থীরা। এই পদে ক্ষমতাসীন দলের অন্তত 6 জন প্রার্থী দৌড়ঝাঁপ করলেও এরই মধ্যে কেন্দ্রের সিদ্ধান্তে একাট্টা হয়েছেন তারা। আওয়ামী লীগ প্রার্থী সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক ও বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র ইকরামুল হক টিটু। আওয়ামী লীগ তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বমহলে খুব শক্তিশালী সংগঠন। ইতিমধ্যে পাড়া মহল্লায় নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি সহ আরো বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে আমরা বিজয় লাভ করাবো। অন্যদিকে ময়মনসিংহে পুরনো ভোট ব্যাংক কাজে লাগিয়ে নির্বাচনে শক্ত অবস্থানে থাকতে চায় জাতীয় পার্টি। এরই মধ্যে মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। ময়মনসিংহের মানুষের জন্য বেগম রওশন এরশাদ যে উন্নয়নের বার্তা নিয়ে শুরু করেছেন, সেই বার্তার প্রশ্নে শান্তিপ্রিয় মানুষ, শান্তির রাজনীতি করে বেগম রওশন এরশাদ, তার দল জাতীয় পার্টির পক্ষে রায় দিবেন। তবে নির্বাচন নিয়ে আগ্রহ নেই বিএনপির। জাতীয় নির্বাচনের পর ধারাবাহিক ভোট বর্জনের অংশ হিসেবে ময়মনসিংহেও একই রকম সিদ্ধান্ত দলটির। আওয়ামী লীগ সহ বিভিন্ন দল আমাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে যে বর্তমান এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু এবং সঠিক হবে বলে মনে করি। আগামী 5 মে ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 8 এপ্রিল। একরামুল হক সায়েম, এটিএন বাংলা। এবারে জানাবো শেয়ারবাজারের খবর। এসকে ট্রেডস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রাইভেট প্লেসমেন্টে ইস্যু করা 1,88,49,700টি শেয়ার আগামী 12 এপ্রিল লক ইন ফ্রি হবে। কোম্পানিটির আইপিও পূর্বে 4 কোটি শেয়ার ছিল। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে 2,11,50,300টি শেয়ার রয়েছে। 3 বছর লক ইন থাকার পর শেয়ারগুলো বিক্রয়যোগ্য হবে। এর মধ্যে 1,88,49,700টি শেয়ারে 1 বছর লক ইন থাকার পর আগামী 12 এপ্রিল থেকে বিক্রয় করা যাবে। ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশনের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেবে প্রেরণ করা হয়েছে। সমাপ্ত অর্থ বছরের জন্য 25% নগদ ও 10% বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানি পরিচালনা পর্ষদ, যা কোম্পানি বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়। ঘোষিত বোনাস শেয়ার আজ সিডিবিএল এর মাধ্যমে শেয়ার হোল্ডারদের বিও হিসেবে পাঠানো হয়েছে। ট্রেক হোল্ডারদের বিরুদ্ধে ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ করার সুযোগ চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। সরেজমিনে উপস্থিত বা চিঠি পাঠানো ছাড়াই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডিএসইর ওয়েবসাইটে কমপ্লেইন্ট সেলে গিয়ে বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট ট্রেক হোল্ডারের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এক্ষেত্রে অভিযোগকারীর নাম, বিও আইডি, ক্লায়েন্ট কোড,
ট্রেক হোল্ডার নাম, অভিযোগকারীর যোগাযোগের ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি ইত্যাদি প্রয়োজন হবে। নির্দিষ্ট স্থানে ওসব তথ্য দিয়ে ডিসক্রিপশন অব দ্য কমপ্লেইন্টে অভিযোগের বিস্তারিত তুলে ধরতে হবে। এর আগে ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানির ইস্যুয়ারের বিরুদ্ধে অভিযোগ করার বিষয়টি চালু করে ডিএসসি কর্তৃপক্ষ। আলহাজ টেক্সটাইল মিল আদালতের আদেশ অনুযায়ী অগ্রণী ব্যাংক থেকে পাওনার 25 কোটি টাকা পেয়েছে। মেয়াদি আমানতের বাকি 28 কোটি টাকা ফেরত পাওয়ার বিষয়ে আজ আদেশ দেবেন আদালত। গত 5 মার্চ অগ্রণী ব্যাংক ও আলহাজ টেক্সটাইলের মামলার আপিলের আদেশ দেন সুপ্রিম কোর্ট। আদেশ অনুযায়ী অগ্রণী ব্যাংককে 4 এপ্রিলের মধ্যে 25 কোটি টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। আজ ডিএসসিতে 100 টাকায় কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট এবং ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 9 এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে আগামীকাল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এছাড়া রেকর্ড ডেটের কারণে আজ ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকার সাভার এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, যেখানে সেখানে ময়লা ফেলায় মহাসড়কের দুপাশ যেন এখন আবর্জনার পাহাড়। এতে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। তবে এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডক্টর এনামুর রহমান। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ। সাভার পৌরসভার অব্যবস্থাপনার কারণে প্রতিদিন শত শত টন ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের উপর। ফলে পচা দুর্গন্ধে আশপাশের এলাকায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলেও আবর্জনা সরানোর কোনো উদ্যোগ নেই প্রথম শ্রেণীর এই পৌরসভা কর্তৃপক্ষের। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী সহ যানবাহন যাত্রীদের। খুব দুর্গন্ধ, এদিক দিয়ে যাওয়া যায় না। ময়লাগুলোর জন্য আমরা রাস্তাঘাট চলতে পারি না। গার্মেন্টসের শ্রমিকরা ময়লার কারণে অনেক রোগ ব্যাধি ছড়ায়। এই ময়লাগুলি পরিষ্কার করার জন্য আমরা অনুরোধ করতেছি। তবে সাভার পৌরসভার মেয়র বলছেন, ময়লার গাড়ি ও জনবল সংকটের কারণে ডাম্পিং জোনে ময়লা ফেলা সম্ভব হচ্ছে না। এই 10 লক্ষ লোকের পৌরসভায় এই 5টা ভাঙ্গাচোরা গাড়ি দিয়ে ময়লা অপসারণ করা সম্ভব না। আমার সেরকম কোনো ডাম্পিং স্টেশনও নাই। এখান থেকে আমি কমলাপুর, এখান থেকে 12-14 মাইল দূরে কমলাপুর নিয়ে আমি ডাম্পিং করি, কিন্তু সেখানেও আমার ডাম্পিং করা যাবে কিনা সন্দেহ। কিছুদিনের মধ্যে ওটা বন্ধ হওয়ার উপক্রম। অবশ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান আশ্বাস দিয়ে বলছেন, মহাসড়ক থেকে শিগগিরই আবর্জনা সরিয়ে নেওয়া হবে। ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের যে বর্জ্যগুলো এখন আমিনবাজারে ডাম্পিং করা, সেখানে একটি আধুনিক বর্জ্য নিষ্কাশন কেন্দ্র তৈরি করবেন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। সেখানে ঢাকা সিটি কর্পোরেশনের সাথে সাথে সাভার আশুলিয়ার বর্জ্যগুলো সেখানে ইনসিনারেশন এবং রিসাইক্লিং এর মাধ্যমে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর হবে। প্রতিমন্ত্রীর এই আশ্বাস দ্রুত বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা সাভার পৌরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনে ওড়িশার ইশতেহার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী। ভুবনেশ্বরে জনসভায় দেয়া ভাষণে মোদী তার নির্বাচন পরবর্তী উন্নয়ন পরিকল্পনার কথা জানান। আজ তিনি যাচ্ছেন পশ্চিমবঙ্গের কোচবিহারে, সেখানে বিজেপি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন মোদী। একই স্থানে আগামীকাল জনসভা করবে তৃণমূল কংগ্রেস। ওই জনসভায় বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই নেতার এই সফর নিয়ে কোচবিহারে চলছে নানা বিশ্লেষণ। 7 দফার লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে 11 এপ্রিল। এদিকে আবারও নির্বাচিত হলে পশ্চিম তীরে ইহুদি বসতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের এই দখলদারিত্ব অবৈধ হলেও তা মানেন না নেতানিয়াহু। ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ঘোষণা খুবই হতাশাজনক। এসব বসতিকে অবৈধ ঘোষণা দিয়ে তা অপসারণেরও দাবি জানাচ্ছেন তারা। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসরায়েলের সাধারণ নির্বাচন। নির্বাচনের একদিন আগে এমন ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এতে ডানপন্থী বিরোধী দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা
করছেন তিনি, যারা পশ্চিম তীরে বসতি স্থাপনের সহিংসতা চান না। পশ্চিম তীরে 25 লাখ ফিলিস্তিনির আবাসস্থল, এরই মধ্যে সেখানে প্রায় 4 লাখ এবং পূর্ব জেরুজালেমে 2 লাখ বসতি স্থাপন করেছে ইসরায়েল। এর আগে গত মাসে 1967 সালে সিরিয়ার থেকে দখলকৃত গোলান হাইটসকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। সংস্কারের অভাবে বেহাল দশায় জামালপুর সদরের খলিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসন্ন বর্ষা মৌসুমে তাই ক্লাস ও দাপ্তরিক কাজ নিয়ে দুশ্চিন্তায় স্কুলটির শিক্ষক শিক্ষার্থীরা। তাছাড়া স্থানীয় প্রভাবশালী একটি চক্র স্কুলের জমি বেদখল করায় খেলাধুলা ও শরীরচর্চাও করতে পারছে না শিক্ষার্থীরা। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নে জরাজীর্ণ টিনশেড ঘরে 181 শিক্ষার্থী ও 6 জন শিক্ষককে নিয়ে চলছে খলিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। বিদ্যালয়ের সামনে ও পেছনে পুকুর, নেই সীমানা প্রাচীর, তাই শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে খুবই দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা। এছাড়া দীর্ঘদিন সংস্কার না করায় স্কুলটির চালের টিন নষ্ট হয়ে গেছে। বৈশাখের আগেই ঝড় বৃষ্টি শুরু হয়, ক্লাস করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের স্কুলের চারপাশে পুকুর, আমরা ক্লাস করার পরে খেলাধুলা করতে পারি না। পুকুরের সাথে ওয়ালটা মিশে গেছে, আমরা সব সময় ভয়ে ভয়ে ক্লাস করি। এই স্কুলে আমাদের সন্তান দিয়ে আমরা খুব ভয়ে ভয়ে থাকি। এখানে কোনো খেলার মাঠ নাই, যাতায়াতের যে রাস্তাটা আছে সেও রাস্তাটা অনেক ভাঙচুর। এর উপর স্কুলটির 52% জমির প্রায় অর্ধেকই দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে মাঠের অভাবে খেলাধুলা ও শরীরচর্চা করতে পারছে না শিক্ষার্থীরা। 52% জমি কাগজপত্রে থাকলেও আনুমানিক 30% মতো আমাদের স্কুলের দখলে রয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত বিদ্যালয়টি সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। একই সাথে দখল হওয়া জমিও উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। ভবনটা ভেঙে যদি নতুন ভবন করে দেওয়া হয় বা চালটা পরিবর্তন করে দেওয়া হয় তাহলে হয়তো বাচ্চাদের সুবিধা হবে। এসব সমস্যার সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিষয়টা আমাদের যে বিভিন্ন ধরনের বরাদ্দ, এই বরাদ্দটা এখনো আসেনি, আমি দেখবো যে ওনার জন্য বরাদ্দ এসছে কিনা, সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবে। শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে বর্ষা মৌসুমের আগেই স্কুলটির প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। মেসি ও সুয়ারেজের জোড়া গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-0 ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শিরোপার আরও কাছে চলে গেল বার্সেলোনা। এদিকে কোচ জিদানের শততম ম্যাচে প্রথমে পিছিয়ে থেকেও এইবারকে 2-1 গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। আর ব্রাইটনকে একমাত্র গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। আরও জানাচ্ছেন পরাগারবান। বড় কোনো অঘটন না ঘটলে লা লিগায় টানা দ্বিতীয় 7 মৌসুমে পঞ্চম শিরোপা জিততে চলেছে বার্সেলোনা। শনিবার রাতে খুব কাছের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদও হার মেনেছে কাতালানদের কাছে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলার 28 মিনিটে উত্তেজনা ছড়ায়। দিয়েগো কস্তাকে লাল কার্ড দেখালে 10 জনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো। তাতেও মেসিদের জয় পাওয়া সহজ হয়নি সিমিওনের দলের বিপক্ষে। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর খেলার 85 মিনিটে কাতালানদের এগিয়ে দেন লুইস সুয়ারেজ। এর মিনিট খানেক পর লিওনেল মেসির দুর্দান্ত গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। এতে 31 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দল অ্যাটলেটিকোর চেয়ে 11 পয়েন্টে এগিয়ে গেল কাতালানরা। এই ধারা অব্যাহত রাখতে পারলে আর 2 ম্যাচ পরই লা লিগার শিরোপা আবারও মেসিদের ঘরে যাবে। এদিকে লা লিগায় কোচ জিনেদিন জিদানের শততম ম্যাচে খেলার 39 মিনিটে এইবারের বিপক্ষে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। বিরতি থেকে ফিরে 59 ও 81 মিনিটে 2 গোল করে জিনেদিন জিদানকে স্বস্তির জয় এনে দেন করিম বেনজেমা। এই জয় 60 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 3-এই থাকলো রিয়াল। আর ইংলিশ এফএ কাপে ব্রাইটনকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে ম্যাচের মাত্র 4 মিনিটে গ্যাব্রিয়েল জেসুস দুর্দান্ত হেডে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটিকে। এরপর আক্রমণ করলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল সংখ্যা বাড়াতে পারেনি সিটিজেনরা।
পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। খালেদা জিয়ার মুক্তি নিয়ে ঐক্যফ্রন্টে বিভেদ নেই, বিএনপি অনশন কর্মসূচিতে সিনিয়র নেতারা। মঙ্গলবার পাবনায় 614 চরমপন্থী আত্মসমর্পণ করবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ময়মনসিংহ সিটির প্রথম মেয়র নির্বাচনে লড়ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, বিএনপির বর্জন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18tubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।